প্রথম প্রশ্নটাতে আমাদের দিছে কি, একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে বলছে। যে ইলেকট্রনটা একটা কক্ষপথে ঘুরতেছে, সেই কক্ষপথটা কত নম্বর কক্ষপথ? 1 2 3, অর্থাৎ এম শেলে ঘুরতেছে। কে এল এম এন, চারটা শেলের মধ্যে সে 3 নম্বর শেলে আসছে। তাহলে এখানে আমাদের দেওয়া আছে কি, এখানে এখানে এন সমান সমান কত, এম সমান সমান কত 3। এম কিন্তু এখানে শেল, ঠিক আছে, অরবিট নাম্বার, ঠিক আছে, অরবিট। এই এই অরবিটের মান হচ্ছে 3। এখন আমরা কৌণিক ভরবেগের সূত্রটা কি জানি, এম ভি আর সমান সমান এনএইচ বাই 2 পাই। এখানে এমভিআরটাই কি আমাদের সেই কৌণিক ভরবেগ। এই এমভিআর এর মান বের করার জন্য আমাদের এন এর মান জানা লাগবে আর এইচ এর মান জানা লাগবে। 2 তো জানি, পাই এর মান তো আমরা জানি। তাহলে এইচ এর মানটা দেখো তো এখানে দেওয়া নাই, আমাদের এইচ এর মানটা আমরা জানি না। এই রে, এইচ এর মানটা তো জানি না। এইচ এর মানটা যদি না জানি তাহলে তো অঙ্কটা করতে পারবো না। শুধুমাত্র এইচ জানলাম না দেখে অঙ্কটা করতে পারলাম না, এটা কি ভালো লাগে? আচ্ছা, পরেরটা দেখি। পরের প্রশ্নটা যেভাবে হোক করতে হবে আমার। দ্বিতীয়টা, প্রথমটা পারলাম না কারণ এইচ এর মানটা জানি না। পরেরটা দেখি। এসটিপি তে এই গ্যাসের আয়তন 22.4 লিটার এবং ভর 200 গ্রাম হলে এই গ্যাসের আণবিক ভর কত? কি, এসটিপি তে এই গ্যাসের আয়তন 22.4 লিটার এবং ভর 200 গ্রাম, তো এই গ্যাসের আণবিক ভর। আচ্ছা, এসটিপি তে মানে হলো কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার কত? টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস, এখানে ক্যালভিনে রূপান্তর করলে 273 হয়। আর প্রেসার হচ্ছে কি 1 এটিএম, মানে 1 অ্যাটমসফেরিক প্রেসার। আচ্ছা, আয়তন কত? 22.4 লিটার। আর ভর কত? এবং ভর কত? 200 গ্রাম। হ্যাঁ, ভর 200 গ্রাম দেওয়া আছে, 200 গ্রামই লিখছি। আর আয়তন তো 22.4 লিটার। আচ্ছা, এবার গ্যাসের আণবিক ভর বের করতে বলছে। এই জিনিসটা করার জন্য আমাদের আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ, যেটা পদার্থবিজ্ঞান থেকে আমরা জানবো, সেটা কি, পিভি সমান সমান এন আর টি। এই সমীকরণটা হচ্ছে কি আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ। আদর্শ গ্যাস কারা? উচ্চ তাপমাত্রায় এবং নিম্ন চাপে সকল বাস্তব গ্যাসই কি আদর্শ গ্যাস। বাস্তব গ্যাস কিন্তু কখনো আদর্শ গ্যাস হয় না। বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাস করতে হলে অনেক বেশি তাপমাত্রা দিতে হয় এবং যাদের চাপ কমায় দিতে হয়, তাহলে আদর্শ গ্যাস হয়ে যাবে। ঠিক আছে, এত কিছু তো জানি। দেখি তো অঙ্কটা করতে পারি কিনা। মনে হয় না অঙ্কটা এবারও করতে পারবো। আচ্ছা, দেখি করতে পারি কিনা, পারি না। এখানে আমাদের আণবিক ভর বের করতে বলছে। আণবিক ভর, আচ্ছা, আমরা এখান থেকে একটা জিনিস জানতাম, এই যে রসায়নে আমাদের যে অধ্যায় আছে না, নবম দশম শ্রেণীর 6ষ্ঠ অধ্যায় মৌলের রাসায়নিক গণনা, সেখানে আমরা এন সমান সমান একটা সূত্র জানবো। এন সমান সমান, দেখা যায় এই জিনিসটা, এন সমান সমান ডাব্লিউ ডিভাইড বাই এম। আরেকটা জানবো কি, এন ডিভাইড বাই এন এ। আরেকটা জানবো কি, ভি ডিভাইড বাই 22.4। ঠিক আছে, বি ডিভাইড বাই 22.4, এই জিনিসটা জানবো। এখান থেকে আমাদের দেখো তো, আমাদের কার মানটা বের করতে হবে? আণবিক ভরের মান বের করতে হবে। আণবিক ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করলাম, যেই মানটা বের করতে হবে। এখন এই সবগুলোর মধ্যে কোনটার কাছে এম আছে? এম আছে এখানে। এম আছে কোথায়? এখানে আছে। তার মানে আমাদের এতটুকু নিয়ে কাজ করতে হবে। তাহলে আগে এন এর মানটা বের করতে হবে, বা বা এন সমান সমান হবে কি, এন সমান সমান পিভি বাই আর টি। আচ্ছা, আবার আমরা এন এর পরিবর্তে কি লিখতে পারি? ডাব্লিউ ডিভাইড বাই এম, বা ডাব্লিউ ডিভাইড বাই এম সমান সমান পিভি বাই আর টি। বা এবার আমাদের বের করতে হবে আণবিক ভর। তাহলে এম সমান সমান হবে কি, ডাব্লিউ আর টি ডিভাইড বাই পিভি। আচ্ছা, এত কিছু তো করে ফেললাম। এবার দেখি তো মানগুলি কি আছে নাকি, আমার মানগুলি কি আছে কিনা। মানগুলি কি আছে কি না। এখানে এম বাইর করার জন্য ডাব্লিউ লাগবে, ডাব্লিউ তো আছে। আর লাগবে, এই রে, এবার তো আর দেওয়া নাই, এবারও করতে পারবো না অঙ্কটা। আরটা কি জানি এখানে, আর তো হলো মোলার গ্যাস ধ্রুবক। এটা তো মনে রাখার কথা ছিল, প্রশ্ন তো দিয়ে দিবে না এটা, এটা ভুলে গেছি গা। এই শুধুমাত্র আরের জন্য মানে করতে পারতেছি না, কিরকম ভেজাল লাগে না একটা, আজব পুরা। 4 নম্বর প্রশ্নটা পারতেছি না পুরা, 4 নম্বর প্রশ্নটা পারতেছি না, কেমন লাগে এই জিনিসটা। শুধুমাত্র আরের জন্য পারতেছি না। তাপমাত্রা তো দেওয়াই আছে, প্রেসারও দেওয়া আছে, আয়তনও দেওয়া আছে, শুধুমাত্র আটটা জানি না দেখে এই অঙ্কটা পারলাম না।
4 নাম্বার আবারও গেল গা। প্রথমটা পারলাম না, ঠিক আছে, দ্বিতীয়টা পারার কথা, দ্বিতীয়টা পারলাম না, কিসের জন্য? খালি আর এর জন্য। পরটা দেখি, ভালো লাগতেছে না এগুলি। পরটা কি দিছে? একটি বস্তুর ভর 500 গ্রাম হলে এর ওজন কত? আচ্ছা, এই ওজন আর ভর নিয়ে কিন্তু মাথা নষ্ট অবস্থা। কারণ সাধারণত আমরা ওজন আর ভরের মধ্যে কিন্তু কোনো পার্থক্য বুঝি না। ওজন আর ভর আমাদের কাছে কি একই জিনিস, কিন্তু পদার্থবিজ্ঞানে তো এক জিনিস না। এখন মনে হয় এই দুটার মধ্যে এটাও পারবো না, কিছু না কিছু তো থাকবোই না পারার জন্য। আচ্ছা, ওজনের সূত্রটা কি জানি আমরা? পদার্থবিজ্ঞানের যে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানে ওজনের একটা সূত্র শিখবো পঞ্চম অধ্যায় থেকে। সেই সূত্রটা কি? ডাব্লিউ সমান সমান এমজি, ওয়েট সমান সমান ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। এত কিছু তো জানি, কিন্তু আসলে অঙ্ক করতে পারতেছি না, কি আজব অবস্থা। ডাব্লিউ, আমাদের ওজন বের করতে বলছে না? ডাব্লিউ বের করতে বলছে। ডাব্লিউ বের করার জন্য আমাদের কি লাগবে? ভর লাগবে এবং অভিকর্ষ ত্বরণ লাগবে। ভর দেওয়া আছে, আল্লাহ, এবার অভিকর্ষ ত্বরণ দেওয়া নাই। ঠিক আছে, এবার কি জি এর মান দেওয়া আছে? এবার জি এর মানটা দেওয়া নাই, অভিকর্ষ ত্বরণ দেওয়া নাই। এবার কিভাবে পারবো? 3টা প্রশ্ন পরপর পারতেছি না, কিসের জন্য? খালি ধ্রুবকগুলির জন্য। জি এর মানটা তো দেওয়া থাকতে হইতো পরীক্ষার প্রশ্নে, আমি ভুলে গেলাম কিভাবে জি এর মানটা। এখন তো প্রশ্নটা আর করতে পারবো না রে, নাম্বার আর হইব না। থাক, 3টা পারি নাই, পরটা দেখি। সূর্য পৃথিবীর উপর 5000 নিউটন বল প্রয়োগ করছে। সূর্য পৃথিবীর সূর্য ও পৃথিবীর ভর যথাক্রমে একটা সূর্যের ভর দিছে এবং পৃথিবীর ভর দিছে। তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত? মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। এখন এই জিনিসটা কি? আমরা তৃতীয় অধ্যায় মহাকর্ষ বল পড়ছি, এবং দশম অধ্যায় অথবা একাদশ অধ্যায় আমরা কি পড়বো? এই কোলম্বের বল। এই দুটো সূত্র প্রায় একই, প্রায় সিমিলার। কারণ এখানে কিউ1 কিউ2 থাকে, আরেকটা থাকে কি এম1 এম2 থাকে। অর্থাৎ একটা কি করে চার্জ নিয়ে কাজ করে, আরেকটা কি বস্তু নিয়ে কাজ করে। এখন তো আমাদের চার্জ নিয়ে বলা নাই, বস্তু নিয়ে বলছে, বস্তুর সূত্রটা ব্যবহার করি। নিউটনের মহাকর্ষীয় সূত্র, সেটা কি? এফ সমান সমান জি এম1 এম2 ডিভাইড বাই ডি স্কোয়ার বা আর স্কোয়ার, যাই দিতে পারি, সমস্যা নেই। এখান থেকে আমাদের মধ্যবর্তী দূরত্ব ডি এর মানটা বের করতে হবে। ডিস্টেন্স, এটা দেখা যায় নিচে দিয়ে, মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে, মধ্যবর্তী দূরত্বটা বের করতে হবে। তাহলে আমাদের ডি এর মানটা যদি বের করতে চাই, ঠিক আছে, তাহলে হবে কি রুট ওভার, কারণ স্কোয়ার আছে, ঠিক আছে, উপরে হবে কি জি এম1 এম2 ডিভাইড বাই এফ। ঠিক আছে, আল্লাহ, এবার আর অঙ্ক করতে মন চাইতেছে না কোনো। পরপর 4টা অঙ্কতে একটা না একটা কিন্তু ঝামেলা আছে। এবার এটা জানি, এটা জানি, এই যে এটা জানি। সমস্যা হলো এই জি এর মানে, যে জি এর মান তো প্রশ্নই দেওয়া নাই, কোন থেকে লিখবো জি এর মান? এই ফোর্সটা পর্যন্ত দেওয়া আছে, কিন্তু জি এর মানটা দেওয়া নাই। জি এর মান না দেওয়া থাকলে কি অঙ্কটা করতে পারবো? পরপর করে 4টা অঙ্ক পারলাম না, কিসের জন্য? এই ধ্রুবকগুলির জন্য। এই ধ্রুবকগুলি মাথা নষ্ট করে দিল একবারে। এই ধ্রুবকগুলি এত ঝামেলার, আর এতগুলি ধ্রুবক মনে রাখা তো প্রায় একটু কষ্টসাধ্য হয়ে যেতেছে। আচ্ছা, ওয়েট, আমি যে সমস্যার মধ্যে ভুগতেছি, তোমরাও কি ঠিক একই সমস্যায় ভোগো? পরীক্ষায় যে বা যে কোনো একটা সমস্যার সমাধান করতে যে একই সমস্যায় ভোগো? এই ধ্রুবক পড়ছিলাম, মুখস্থ করছিলাম, হঠাৎ ভুলে গেলাম। ভুলে যাওয়ার কারণে তো আর হইব না, ভুললে কি আর নাম্বার পাইবা না? কারণ এই দেখো, এই অঙ্কগুলির মধ্যে আমি এই জায়গার মধ্যে এইচ এর মান ভুলে গেছি, প্লাঙ্কের ধ্রুবক ভুলে গেছি। এর পরেরটার মধ্যে কি আমি কার মান ভুলে গেলাম? আমি এই যে মোলার গ্যাস ধ্রুবক আর এর মান ভুলে গেছি। পরেরটাতে মহাকর্ষীয় ধ্রুবকের মান ভুলে গেছি। এইটার মধ্যে অভিকর্ষ ত্বরণের মান ভুলে গেছি। এতগুলি মান ভুলে কি তোমার নাম্বার দিব না, কখনোই দিব না। ঠিক আছে, মানে ধ্রুবক ভোলাটা বেশি একটা অস্বাভাবিক বিষয় না, কারণ অনেক ধ্রুবক আছে, ঠিক আছে, অনেক ধ্রুবক আছে যেগুলি আমাদের অঙ্ক করতে কাজে লাগে। সেই ধ্রুবকগুলি ভোলা প্রায় একটা স্বাভাবিক জিনিসের মতোই হয়ে যায়, কারণ এতগুলি মনে রাখা সম্ভব না যদি বারবার রিভিশন না দাও, কারণ আমরা তো বারবার রিভিশন দেই না। তাহলে আমি কিভাবে তাহলে এইগুলোর প্রশ্ন কি ছেড়ে দিব পরীক্ষার মধ্যে? না, ছাড়বো না। এখন তোমাদের মাঝে এই কৌশলটাই শেয়ার করবো। আশা করি থাম্বনেল দেখে জিনিসটা বুঝতে পারছো যে এখানে একটি কৌশল শেয়ার করা হবে, যার মাধ্যমে কি ধ্রুবক মুখস্থ না করেই মনে রাখতে পারবা। ঠিক আছে, তাহলে চলো এই বিষয়টা দেখাই কিভাবে
আমি এই প্রশ্নগুলি সমাধান করতে পারবো ধ্রুবক যদি মুখস্থ না করি। আসলে কিন্তু আমি এই ধ্রুবকগুলি জানি, ঠিক আছে, আমি তোমাদের বোঝানোর জন্য এভাবে একটু অভিনয় করলাম, ঠিক আছে। তাহলে চলো দেখাই। থাম্বনেলে কি লেখা ছিল? ক্যালকুলেটরের মাধ্যমে ধ্রুবক মনে রাখার কি দিন শেষ। ধ্রুবক মনে রাখার দিন শেষ। এখন দিনটা তো শেষ করতে হবে আজকে, নাকি? কিভাবে করতে পারি? এখন আসলে ক্যালকুলেটরের মধ্যে কি কি আছে দেখো। ক্যালকুলেটরটা দেখছো তো? ক্যালকুলেটর সাইন্টিফিক করতে হবে, নর্মাল ক্যালকুলেটর হলে কিন্তু হবে না, ঠিক আছে। আমি একটা ক্যালকুলেটর আঁকাই নি আগে, ঠিক আছে, একটা ক্যালকুলেটর আঁকাই। এখন আমি এখানে একটা ডিসপ্লে আঁকবো, ঠিক আছে। ডিসপ্লে আঁকা শেষ। এবার ডিসপ্লের নিচে তোমরা যদি একটু এখানে দেখবা, এখানে কিন্তু কি থাকে? ডিসপ্লের নিচে একটা বাটন থাকে এদিকে। এই বাটনটা কি সমান সমান বাটন হয়। আর ডিসপ্লে ঠিক এই বরাবর এখানে একটা কি থাকে দেখো, একটা বক্স থাকে, সেখানে কনস্ট্যান্ট লেখা থাকে, ঠিক। এখানে বাটনটা কি কনস্ট্যান্ট, CONS, ঠিক আছে। আর টি লিখলাম না, ঠিক আছে, টিও আছে। আর এখানে সমান সমান আছে, ঠিক আছে। বুঝতে পারতেছো কি নিয়ে আলোচনা করতেছি? আচ্ছা, এবার এই কনস্ট্যান্ট যে বাটনটা, সেই বাটনের একটা লিমিট আছে। সেই লিমিটটা কত? সেই লিমিটটা কত? সেই লিমিটটা হচ্ছে কত? 0 1 থেকে 0 1 থেকে 40 পর্যন্ত, ঠিক আছে। 0 1 থেকে 40 পর্যন্ত। অর্থাৎ আমরা এই কনস্ট্যান্ট বাটনের মধ্যে কি কি বসাইতে পারবো? 0 1 থেকে 40 পর্যন্ত যে কোনো ডিজিট বসাইতে পারবো, ঠিক আছে। যখন আমি কনস্ট্যান্ট বাটনে চাপ দিব, তখন এই ডিসপ্লের মধ্যে একটা লেখা আসবে, দেখো, CONST। তারপরে কনস্ট্যান্ট লেখা আসবে। আসার পর এখানে এরকম দুটো দাগ পাবা, একটা দুইটা, ঠিক আছে। কি বললাম? দুটো দাগ পাবা। দেখো নিজে ক্যালকুলেটর চাপ দিয়ে দেখো, দুইটা দাগ পাবা, ঠিক আছে। এই যে তুমি দাগগুলি পেলা, এবার এই দাগের মধ্যে কয়টা দাগ পেয়েছে? দুইটা না, ঠিক আছে। তার মানে এইগুলোর মধ্যেই তোমাকে ডিজিট বসাইতে হবে, ঠিক আছে। ডিজিট বসাইবা। এখন এই ক্যালকুলেটর থেকে বেরিয়ে আমরা এই জিনিসটাকে একটু বড় করে লিখি, ঠিক আছে। ক্যালকুলেটর থেকে বেরিয়ে এই জিনিসটাকে একটু বড় করে লিখি। এই যে আমাদের কনস্ট্যান্ট বাটন, আর এই যে এখানে আমাদের সমান সমান সাইন। কনস্ট্যান্ট, CONST, কনস্ট্যান্ট, ঠিক আছে। কনস্ট্যান্ট লিখলাম, ওকে। আচ্ছা, কনস্ট্যান্ট লিখলাম। তারপরে এই যে আমাদের ডিসপ্লে এই যে এই জিনিসটাকেও আমরা একটু এখানে বড় করে ফেলি, ঠিক আছে। এবার আমরা কি কি করতে পারি? এখানে একটু দাগ দিয়ে দিই, একটু ডিস্ট্রিবিউট করে দিই। আচ্ছা, এবার আমরা কি কি শিখতে পারি? যেমন আমাদের প্রোটনের ভর লাগে, প্রোটনের ভর, ইলেকট্রনের ভর। আচ্ছা, কোথায় কাজে লাগে? তোমার রসায়ন বই আছে, রসায়ন বইয়ের 3য় অধ্যায় যেই অধ্যায়টা আছে, বা তোমরা যখন গুণগত রসায়ন পড়বে এইচএসসি তে, আর এসএসসি তে তো যে 3য় অধ্যায়, অধ্যায়টার নামটা কি জানি মনে পড়তেছে না। যাই হোক, এখানে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সম্পর্কে জানবা, যেগুলি কি আমাদের ক্ষুদ্রতম কণা, ঠিক আছে। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হলো কি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এবং আরো আছে যেগুলো, এখন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন হচ্ছে কি স্থায়ী, এবং আরো আছে কি অস্থায়ী। অস্থায়ী নিয়ে আলোচনা করতেছি না, কাজে লাগে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এখন এগুলি কি রকমের কাজে লাগে? ইলেকট্রনের ভর মুখস্থ করতে হয়, প্রোটন এবং নিউট্রনের ভর মুখস্থ করতে হয়, এদের চার্জ আছে, চার্জের মান মুখস্থ করতে হয়, আপেক্ষিক আধান আছে, তারপরে কি আপেক্ষিক ভর আছে, সংকেত আছে। এখন এত জিনিস, এগুলি কি করতে হয়? আমাদের মনে রাখতে হয়। কারণ কি, এগুলি হয়তো পরীক্ষার প্রশ্ন দিয়ে দিবে অথবা নাও দিতে পারে। এখন রিস্ক নিয়ে তো যাওয়া উচিত না, ঠিক আছে, সেজন্য মনে রাখতে হয়। তাহলে আগে আমরা একটা জিনিস দেখি। প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে কি, সেটা কি প্রোটনের ভর, ঠিক আছে। তারপরে কি ইলেকট্রনের ভর, পরে হচ্ছে কি নিউটনের ভর, পরে কি দেওয়া যায় বোর রেডিয়াস, পরে হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক। এগুলি আজকে শিখবো আমরা, এই জন্য আগে বোর্ডে লিখতেছি, ঠিক আছে। প্লাঙ্কের ধ্রুবক, অ্যাভোগাড্রো ধ্রুবক, বোল্টজম্যান ধ্রুবক। তারপরে কি দেওয়া যায়? বোল্টজম্যান ধ্রুবকের পর কি দেওয়া যায় বলো? কি বলবো এখানে? হ্যাঁ, মহাকর্ষীয় ধ্রুবক, অভিকর্ষ ত্বরণের মান, অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, অভিকর্ষ ত্বরণ। তারপরে কি ফ্যারাডের ধ্রুবক, ইলেকট্রনের চার্জ, পরে হচ্ছে কি প্রোটনের চার্জ। তারপরে কি বলা যায় আর কি কি থাকতে পারে? মোলার গ্যাস ধ্রুবক, বায়ুমণ্ডলের চাপ, মোলার আয়তন, দেখা যায় অবশ্যই আইডিয়াল গ্যাস। এখানে আমি কতগুলি ধ্রুবক লিখলাম, যে ধ্রুবকগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই ধ্রুবক বাদে কিন্তু আরো শিখবো, ঠিক আছে। এগুলো কয়েকটা লিখলাম, বোর্ডের জায়গা নাই বলে। এখন এই ধ্রুবকগুলি
দেখো কি কি কাজে লাগে। আচ্ছা ঠিক আছে, এগুলি কেন দিলাম, এইগুলি কেন দিলাম বুঝতে পারবো, একটু দেখতে থাকো। ঠিক আছে, প্রোটনের ভর, এই প্রোটনের ভরটা কিন্তু খুব কাজে লাগে। প্রোটনের ভর বের করার জন্য আমরা আমাদের ক্যালকুলেটর বাটনে চলে যাবো। যে ক্যালকুলেটরে যে কনস্ট্যান্টে চাপ দিব, কনস্ট্যান্টে চাপ দিলাম। ঠিক আছে, চাপ দেওয়ার পর আমাদের ডিসপ্লেতে কি হবে, শো হবে এইরকম একটা ইন্টারফেস। এই ইন্টারফেসের মধ্যে কনস্ট্যান্ট থাকবে, এরকম দুটা ফাঁকা থাকবে, দুটা ফাঁকার মধ্যে কি সূত্র বসাইতে হবে। তখন আমরা এখান থেকে এই যে এখানে আমাদের ডিজিট থাকে না, ডিজিট গুলি বসাবো। ঠিক আছে, মনে করো আমাদের এখানে ডিজিট থাকে না, কতগুলি ডিজিট তো আছেই, সেই ডিজিট গুলি আমরা কি করব, এই কনস্ট্যান্ট এখানে বসাবো। আমরা এখানে কি বসাবো, 0 এবং 1 বসাবো। যদি 0 আর এবং 1 বসাই, 0 এবং 1 বসাই, তাহলে কি পাবো, যে 0 আর 1 বসায় ইকুয়াল বাটনে চাপ দেই, তখন আমরা প্রোটনের ভর পাবো। প্রোটনের ভর কত পাবো, প্রোটনের ভর কত পাবো, 1.673 1.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27। ঠিক আছে, 27 কেজি। ঠিক আছে, কেজি পাবো। কত পাবো আমরা একটু করে দেখি। ঠিক আছে, এই দেখো আমাদের ক্যালকুলেটর কনস্ট্যান্ট বাটনে চাপ দিলাম, এরকম একটা ইন্টারফেস ওপেন হলো। এই ইন্টারফেসে 0 এবং 1 দিলাম, তাহলে কত পেলাম, 1.673 ইন্টু 10 টু দি 27 মাইনাস 27 কেজি। ঠিক আছে, এই জিনিসটা পেলাম। আচ্ছা, এখন বইয়ের মধ্যে কিন্তু এখানে -24 আছে। কেন আছে, কারণ সেটা কিন্তু কেজি এককে না, গ্রাম এককে দেওয়া আছে। এর পরিবর্তে কি থাকতে পারে, 1.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। ঠিক আছে, 24 গ্রাম। আচ্ছা ঠিক আছে কথা। এবার হচ্ছে ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর, আচ্ছা এইগুলোকে কি ধারা প্রকাশ করে, এগুলি একটু লেখা দেওয়া উচিত ছিল। এটা হচ্ছে ইলেকট্রনের ভরকে, লেখা দিই সবগুলি। ইলেকট্রনের ভরকে এম অফ ই দ্বারা প্রকাশ করে, নিউটনের ভরকে এম অফ এন দ্বারা প্রকাশ করে, বোর রেডিয়াসকে এ নট দ্বারা প্রকাশ করে, আর প্লাঙ্কের ধ্রুবককে এইচ, অ্যাভোগাড্রো ধ্রুবককে এন এ দ্বারা প্রকাশ করে, বোল্টজম্যান ধ্রুবককে কে ভি দ্বারা প্রকাশ করে, মহাকর্ষীয় ধ্রুবককে বড় হাতের জি দ্বারা প্রকাশ করে, অভিকর্ষ ত্বরণকে ছোট হাতের জি দ্বারা, ফ্যারাডের ধ্রুবককে বড় হাতের এফ দ্বারা, ইলেকট্রনের চার্জকে এমনি প্রকাশ করে না, মোলার গ্যাস ধ্রুবককে আর দ্বারা প্রকাশ করে, আর বায়ুমণ্ডলের চাপকে এইট, এটা কি কোনো কিছু দ্বারা প্রকাশ করে না, বিভিন্ন একক আছে। মোলার গ্যাস, মোলার আয়তন, আইডিয়াল গ্যাস, এটাও কিছু দ্বারা প্রকাশ করা লাগবে না। ঠিক আছে, এখন এই যে ইলেকট্রনের ভর, এখন আমি কি বের করতে চাইছি, ইলেকট্রনের ভর। তখন আমাদের এই যে কনস্ট্যান্ট বাটনে চাপ দিতে হবে এবং এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, এখানে কত কত বসাইতে হবে। এবার কার বের করতে আছে, ইলেকট্রনের, তাহলে কত, 0.3 বসাইতে হবে, 0.3। তাহলে এই যে 0.3 বসাই, 0.3 বসাইলাম। ঠিক আছে, 0.3 বসাইলাম, মার্কার সেরকম ডিস্টার্ব, 0.3 বসাইলাম। 0.3 বসানোর পর কি পাবো আমরা, ইলেকট্রনের ভর পাবো, সেটা কত, 1 পাবো কত, 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। এটা যখন বইয়ের ভিতরে থাকবে, বইয়ের ভিতরে কিন্তু এটা 31 থাকবে না, বইয়ের ভিতরে কত থাকবে, 28 থাকবে। 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম, কারণ এর গ্রাম এককে প্রকাশ করছে। এবার নিউটনের ভর বের করব। নিউটনের ভর বের করার জন্য এবার এখানে 3 এর পরিবর্তে কত দিতে হবে, আমাদের 2 দিতে হবে, 2 দিতে হবে। তাহলে কত, 0.2। তাহলে কত পাবো আমরা, 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। এটাও ঠিক এর মতোই সেম। কি দিব আমরা, 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম, যদি গ্রামে প্রকাশ করি। এবার বোর রেডিয়াস কি, আমাদের যে নিলস বোর আছে, বোর কি করছিল, সর্বপ্রথম কক্ষপথ সম্পর্কে ধারণা দিছিল। ঠিক আছে, কক্ষপথ সম্পর্কে ধারণা দিছে। সে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করছে, সেটাকে বোর রেডিয়াস বলা হয়। ঠিক আছে, বোর রেডিয়াস বলা হয়, এটাকে এ নট দ্বারা প্রকাশ করা হয়। বোর রেডিয়াস বের করার জন্য আমাদের 2 এর পরিবর্তে এখানে কত দিতে হবে, 5 দিতে হবে। 2 এর পরিবর্তে এখানে 5 দিতে হবে। 2 এর পরিবর্তে যখন 5 দিব, এর আগে কত, 0। এখানে কত, 0, এখানে কত, 5। তো বোর রেডিয়াসটা কত আসবে, বোর রেডিয়াসটা আমার মানটা আসলে মনে নেই, বোর রেডিয়াসটা বের করে ফেলি। 05 5.29 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, 5.29 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। এটা কিন্তু মিটার হবে। ঠিক আছে, মিটার। ঠিক আছে, এটা সেন্টিমিটার তুমি চাইলে বের করতে পারো, সমস্যা নেই। 100 দ্বারা গুণ করে দাও, সেন্টিমিটারে চলে আসবে। 100 দ্বারা গুণ করে দাও,
সেন্টিমিটারে চলে আসবে 5.29 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5.29 5.29 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত এখনই ভুলে গেছি মাইনাস 9 সেন্টিমিটার। ঠিক আছে, এটা কিন্তু বইয়ের ভিতরে সেন্টিমিটারে দেওয়া আছে, বইয়ের মধ্যে সেন্টিমিটারে দেওয়া আছে। যারা এইচএসসি তে পড়তেছো না, গুণগত রসায়ন, এটা সেন্টিমিটারে দেওয়া আছে। বোর্ড রেডিয়াস তো তাহলে দেখলাম, ঠিক আছে। কত বসাইতে হবে? 0 এবং 5 বসাইলে আমরা বোর্ড রেডিয়াস পাবো, যেটা যারা এইচএসসি তে পড়ো গুণগত রসায়নে এটার মানটা নবম দশম শ্রেণীতে এটা নাইগা, এইচএসসি তে আছে কত সেন্টিমিটারে দেওয়া। ক্যালকুলেটরে যেটা পাবা সব এসআই ইউনিটে পাবে, সেগুলো যদি লাগে সিজিএস এ কনভার্ট করতে সিজিএস এ কনভার্ট করবে। ঠিক আছে, প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবকে 6 ধরা। ঠিক আছে, প্লাঙ্কের ধ্রুবক কত? 6। আমরা কত প্লাঙ্কের ধ্রুবকের জন্য 0.6, প্লাঙ্কের ধ্রুবকের জন্য এখানে কত বসাবো? 6 বসাবো। তাহলে প্লাঙ্কের ধ্রুবকে যদি এখানে বসাই তাহলে কত পাবো? 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, এটা কি পাবা? জুল সেকেন্ড এসআই ইউনিটে পাবা। ঠিক আছে, এখন এটার পরিবর্তে তুমি চাইলে আরেকবার জিনিস লিখতে পারো, 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 আর্গ, আর্গ সেকেন্ড। ঠিক আছে, এটাও আসে কিভাবে এটা পরে আলোচনা করতেছি। ঠিক আছে, এটাও আসে কিভাবে এটা পরে আলোচনা করতেছি, এটা আসে কিভাবে এটা আমরা পরে আলোচনা করতেছি। এবার অ্যাভোগাড্রো ধ্রুবক, অ্যাভোগাড্রো ধ্রুবক বের করার জন্য আমাদের কি করতে হবে? বাই 24। ঠিক আছে, অ্যাভোগাড্রো ধ্রুবক বের করার জন্য আমাদের অবশ্যই 24-এ যেতে হবে, 24-এ যেতে হবে, 24। তাহলে এখানে কত হবে? 2, এখানে হবে 4, তাহলে এখানে কত হবে? এখানে হবে কি 2, এখানে হবে 4। ঠিক আছে, 2 4 কত? 2 4। তাহলে অ্যাভোগাড্রো ধ্রুবকটা কত হবে? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ঠিক আছে, পার মোল। ঠিক আছে, অ্যাভোগাড্রো ধ্রুবকটা কি হবে? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 পার মোল, মোল ইনভার্স 1। ঠিক আছে, মোল ইনভার্স 1, এটার ওই পাশে নেওয়ার কোনো দরকার নেই আর, মোল ইনভার্স 1। এবার এটা কিন্তু এই এককে দেখে। ঠিক আছে, এসআই ইউনিটি ক্যালকুলেটরের মধ্যে দেখে। এবার কি বোল্টজম্যান ধ্রুবক, কেভি, বোল্টজম্যান ধ্রুবক, বোল্টজম্যান ধ্রুবক বের করার জন্য আমি কি করতে পারি? মনে হয় বোল্টজম্যান ধ্রুবকের জন্য সম্ভবত 22। ঠিক আছে, 22 লাগে। আসলে একটু দেখে নি বোল্টজম্যান ধ্রুবকের জন্য আসলে কত লাগে। 22 না, সরি, বোল্টজম্যান ধ্রুবকের জন্য 25 লাগে। হ্যাঁ 25। 1.38 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23, 1.38 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 25 মনে হয়, 25, হ্যাঁ 26, সরি 23 জুল পার কেলভিন, জুল পার কেলভিন। ঠিক আছে, এটা কি আমাদের বোল্টজম্যান ধ্রুবক। বোল্টজম্যান ধ্রুবকের জন্য কত লাগবে? 25 দিতে হবে। অর্থাৎ এখানে 4-এর জায়গায় 5 দিবা। অর্থাৎ কি করবা? কনস্ট্যান্ট বাটনটাতে আগে চাপ দিবা, তারপরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, সেখানে 2 আগে দিবা, বাটনের আগে 2 চাপ দিবা, পরে 5 চাপ দিবা, তাহলে বোল্টজম্যান ধ্রুবক আসবে, এই অ্যান্সারটা পেয়ে যাবা। তবে কি মহাকর্ষীয় ধ্রুবক, এই জি এর মান বের করার জন্য আমাদের 39 দিতে হবে। ঠিক আছে, 39 কত? 39 39 39 কত? বোল্টজম্যান ধ্রুবকের জন্য আমাদের 39, এই 39 দিলে আমরা কি পাবো? অর্থাৎ কি কনস্ট্যান্ট বাটনের চাপ দিবা, এরকম একটা ইন্টারফেস আসবে, সেখানে 3 9 বসাইবা, তারপরে সমান সমানে দিবা, তাহলে কি পাইবা? মহাকর্ষীয় ধ্রুবক সেটা কি 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। ঠিক আছে, এটার এককটা আমরা সম্ভবত আমার মনে নাই। এখন যাই হোক, একক বের করার কোনো ব্যাপার না, কিন্তু একক মুখস্থ রাখার কোনো বিষয় না। একক যদি রিলেটেড কোনো সমস্যা থাকে সেটা আমার চ্যানেলের মধ্যে একটা ভিডিও দেওয়া আছে, একক কিভাবে বের করতে হয়। এখন আর এখানে এই এককটা লিখলাম না। ঠিক আছে, সমস্যা নেই। অভিকর্ষ ত্বরণের মান বের করার জন্য কত লাগবে জানি? অভিকর্ষ ত্বরণের মান যদি আমরা বের করতে চাই, অভিকর্ষ ত্বরণের মান বের করবো, তো তাহলে 35 দিলে হবে। 35, হ্যাঁ 35। ঠিক আছে, 35 কি করবা? শুধু এখানে এই যে কনস্ট্যান্ট বাটনে চাপ দিবে, এরকম একটা ইন্টারফেস আসবে, সেখানে 35 লিখে দিবা শুধু, তবে ইন্টার চাপ দিবা, কত আসবে? 9.8। এটার এককটা হবে কি? মিটার পার সেকেন্ড, এসআই এককে। তো ফ্যারাডের ধ্রুবক, ফ্যারাডের ধ্রুবকটা কিন্তু তোমাদের 910-এ লাগতেও পারে আর নাও লাগতে পারে, কিন্তু এইচএসসি তে লাগবে। ঠিক আছে, এইচএসসি তে শিওর লাগবে। এখন এটা কোথায় লাগবে এটা একটু পরে বলতেছি। ঠিক আছে, ফ্যারাডের ধ্রুবকটা কোথায় লাগবে সেটা একটু আমরা পরে বলি। সেটা ফ্যারাডের ধ্রুবক বের করার জন্য, ফ্যারাডের ধ্রুবক যদি বের করতে চাই, ফ্যারাডের ধ্রুবক বের করার জন্য 22 দিলেই হবে। ঠিক আছে, 22, তাহলে এখানে 22 দিলে ফ্যারাডের ধ্রুবক পেয়ে যাব। 22 দাও। ফ্যারাডের ধ্রুবক যদি কত আসবে? 96,500 কুলম, 96,500 কুলম। ইলেকট্রনের চার্জ, এই ইলেকট্রনের চার্জ যখন বের করবা, তখন এই
2 এর জায়গায় 3 দিয়ে দিবা, অর্থাৎ 23 দিলে ইলেকট্রনের চার্জ আসবে। সেটা কত? ইলেকট্রনের চার্জ কত আসবে? 1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এবার দেখো প্রোটনের চার্জ বের করার জন্য কিন্তু সেম ডিজিট, অর্থাৎ 23 দিয়া কনস্ট্যান্ট বাটনে চাপ দিবা, 23 লিখবা, সমান সমানে চাপ দিবা। ঠিক আছে? কারণ কি, ইলেকট্রনের চার্জ প্রোটনের চার্জের ঠিক বিপরীত। এখন ইলেকট্রনের চার্জের লেখা এটা কি সঠিক হয়েছে? না, সঠিক হয়নি। কারণ কি, এর আগে একটা নেগেটিভ চার্জ দিতে হবে, কারণ আকর্ষণ বিকর্ষণ বোঝায় প্লাস মাইনাস। তাহলে প্রোটনের চার্জ কি হবে? পজিটিভ, সেম চার্জ কিন্তু একটা বিপরীত, 1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে? একটা হলো কি পজিটিভ, একটা হচ্ছে কি নেগেটিভ। আচ্ছা, এবার মোলার গ্যাস ধ্রুবক, এই জিনিসটা কিন্তু খুব কাজে লাগে। একটু আগে একটা দেখাইছিলাম যে সেখানে আমরা মোলার গ্যাস ধ্রুবক আর এর মানটা না জানার কারণে পারতেছিলাম না মোলার গ্যাস ধ্রুবকটা কিভাবে বের করতে পারি। তো মোলার গ্যাস ধ্রুবক কত দ্বারা বের করা যায়? হ্যাঁ, একটু দেখি তো, 27 দ্বারা মনে হয়। ঠিক আছে, মোলার গ্যাস ধ্রুবক 27 দ্বারা। এগুলি তো কত? 23 আর মোলার গ্যাস ধ্রুবক কত? 27 মোলার গ্যাস ধ্রুবক কত? 27। মোলার গ্যাস ধ্রুবক বের করার জন্য 27 দিবা। ঠিক আছে, 27 দিলে কত পাবা? এই আরের কিন্তু দুইটা মান আছে। এখন তোমরা ক্যালকুলেটরে যেটা পাবা সেটা 2 এর বেশিও আছে। ক্যালকুলেটরে যেটা পাবা সেটা হচ্ছে 8.314 জুল পার কেলভিন, জুল পার কেলভিন পার মোল। এভাবে লেখা লাগবে না, এভাবে লেখো, যেভাবে লেখা থাকে, জুল পার কেলভিন পার মোল। ঠিক আছে, পার কেলভিন পার মোল। এটা কি একক পাবে? জুল পার কেলভিন পার মোল। বায়ুমণ্ডলের চাপ, এখন অনেক সময় বায়ুমণ্ডলের চাপটা বলা ভুলে যায়। ঠিক আছে, বায়ুমণ্ডলের চাপ, এই বায়ুমণ্ডলের চাপ বের করার জন্য 40, মনে হয় 40, হ্যাঁ সম্ভবত 40 হবে। বায়ুমণ্ডলের চাপ বের করার জন্য কত? 40 দিতে হবে আমাদের, 40 দিতে হবে। অর্থাৎ কি করতে হবে? 40 কি করবে? অর্থাৎ ক্যালকুলেটর নিবা, নেওয়ার পর হাতে নেওয়ার পর কনস্ট্যান্ট বাটনে চাপ দিবা, দিয়ে এই উপর ডিসপ্লের মধ্যে শোয়া দুইটা ঘরের মধ্যে 40 বসায় দিবা, তাহলে সমানে চাপ দিবা, কি পাইবা? মোলা বায়ুমণ্ডলের চাপ পাবা। বায়ুমণ্ডলের চাপটা কত আসবে দেখি আমি, 1 পয়েন্ট, এটা কিন্তু একটা ইন্টারেস্ট জিনিস আছে এখানে। এটা কত পেলাম? 1.01325 বার। এটা কিন্তু বার এককে দেওয়া। ঠিক আছে, কি এককে দেওয়া মনে রাখতে হবে জিনিসটা, এই মানটা কিন্তু বার ইউনিটে দেওয়া। এগুলো নিয়ে একটু পরে আলোচনা করি, বারটার নিয়ে। বার এককে দেওয়া, এটা কিন্তু আমাদের কিতে দেওয়া না, প্যাসকেল এককে দেওয়া না। ঠিক আছে, বারে দেওয়া, বা বাকি মিলিমিটার মার্কারিতে দেওয়া না। মোলার আয়তন অফ আইডিয়াল গ্যাস, এটা কিন্তু 26 দিয়ে বের করতে হবে আমাদের। মোলার আয়তন অফ আইডিয়াল গ্যাসের মোলার আয়তন, বাস্তব গ্যাসের কত? বাস্তব গ্যাস সেই মোলার আয়তন, আদর্শ গ্যাসের। ঠিক আছে, আদর্শ গ্যাসের কত? 0. এটা কত দ্বারা পাইবা? 26 দ্বারা পাইবা, শিওর 26 দ্বারা পাইবা। হ্যাঁ, তাহলে এখানে 26 দিবা, তাহলে 26 দিবা, 26, তাহলে কত পাইবা? মোলার আয়তন এটা কত আসবে? এটা আসতে ছিল 0.0224। এবার এখানে একটা কথা আছে, মিটার কিউব পার মোল। এটার এককটা কি? এটার এককটা কিন্তু হবে কি? মিটার কিউব। দেখা যায় এদিকে, মিটার কিউব পার মোল, মিটার কিউব পার মোল। দেখতেছো ভালো মতো? এটার একক কিন্তু মিটার কিউব পার মোল, এটার একক কিন্তু মিটার কিউব পার মোল। ঠিক আছে, মিটার কিউব পার মোল। এখন তোমাদের একটা প্রশ্ন আসবে, এই যে রসায়ন একটা জায়গায় পড়ছো তোমরা, পঞ্চম অধ্যায় 6ষ্ঠ অধ্যায় মনে সম্ভবত পড়ছো, সেখানে কি মোলার আয়তন কত? আদর্শ গ্যাসের মোলার আয়তন কত? আদর্শ গ্যাসের মোলার আয়তন কত? যেটা পড়ছিলাম মনে হয় 22.4 লিটার। প্রমাণ তাপমাত্রা, ও চাপে সরি, প্রমাণ তাপমাত্রা আসলে কিন্তু এটা লাগে না আমাদের, কিন্তু এই মানটা লাগে না আমাদের, লাগে কি? প্রমাণ তাপমাত্রা চাপে কোন গ্যাসের মোলার আয়তন কত? 22.4 লিটার। এখন এই মানটাতে কিভাবে যাব? এই মানটাতে কিভাবে যাব এখান থেকে? ঠিক আছে না, এখান থেকে আমরা কিভাবে ওই মানটাতে যাইতে পারি? এখন সমস্যা হলো এই মান থেকে ওইখানে যেতে হবে। আচ্ছা, ওগুলো আমরা আলোচনা করে দিব, সমস্যা নেই। তাহলে এই কটা আমরা জিনিসগুলো দেখলাম, এই কটা জিনিস দেখলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, যে 15টা জিনিস দেখে ফেলছি আমরা। ঠিক আছে, 15টা ধ্রুবক দেখে ফেলছি। এবার 15টা ধ্রুবক দেখা শেষ, এবার বাকিগুলি দেখি, বাকি কি আছে আসলে, বাকি কি আছে।
মনেই পড়তেছে না এখন। অ্যাটমিক মাস ইউনিট আছে, অ্যাটমিক মাস ইউনিট আছে, একটু লেখা নি। তারপরে কি আছে, অ্যাটমিক মাস ইউনিটের পর সেলসিয়াস টেম্পারেচার, টেম্পারেচার বাংলা তাপমাত্রা, ঠিক আছে। ও আলোর বেগ, আলোর বেগ, আরে হঠাৎ হঠাৎ করে মনে পড়ে। আর কিছু বাকি আছে কি? হ্যাঁ, আর কিছু কি বাকি আছে নাকি? হ্যাঁ, আলোর বেগ, মোলার গ্যাস ধ্রুবক বলছি, মোলার আয়তন বলছি। আচ্ছা যাই হোক, আর কিছু বাকি থাকলে কমেন্টে বলবো। এই কটাই শিখি আপাতত। অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট এটাকে এ এম ইউ দ্বারা প্রকাশ করে, অথবা এটাকে চাইলে আমরা ইউ দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে, অ্যাটমিক মাস ইউনিটকে। আর অ্যাটমিক মাস ইউনিট বের করার জন্য আমাদের প্রায় যেরকম করতে হবে আগের মতো সেম কাজ। এই কটা বক্স এঁকে নিলাম। আলোর বেগে আমরা সি ধারা প্রকাশ করি, একটু লাল কালিতে লিখি। সেলসিয়াস টেম্পারেচারে আমরা, আচ্ছা মানে এটা হচ্ছে কি, এটা পরে বলতেছি, যাও। আলোর বেগ, আলোর বেগ, ঠিক আছে। আলোর বেগ কত, আমরা যদি আলোর বেগটা বের করতে চাই, আমাদের ক্যালকুলেটারে কত বসাইতে হবে? 28 মনে হয় সম্ভবত, 28 মনে হয়, হ্যাঁ 28, ঠিক আছে। আলোর বেগ বের করার জন্য 28 বসাইতে হবে। তাহলে 28 যদি বসাই, আলোর বেগ বের হয়ে যাবে কত, একটু বসাই দেখি। আমি তো জানি 3 × 10⁸। এখন এখানে কি দেখে জানে, ঠিক আছে, মানে প্রায় 3 × 10⁸ এটা কাছাকাছি, কিন্তু এখানে মানটা কত আসছে, এখানে যে মানটা আসছে সেটা লিখি, 299.792458। এটা হচ্ছে কি প্রায় সমান, প্রায় সমান। এটা কার সমান? প্রায়, এটা প্রায় কার সমান? 3 × 10⁸ এর সমান প্রায়, ঠিক আছে। এর জন্য এইটা সবসময় লেখে না, এটা দিয়ে হিসাব করা হয়। মিটার পার সেকেন্ড এককে দেওয়া আছে, ঠিক আছে, মিটার পার সেকেন্ড এককে দেওয়া আছে। অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট এটা 17 ধারা বাইর করে মনে হয়, হ্যাঁ ঠিক আছে 17 ধারা। অ্যাটমিক মাস ইউনিট 17 ধারা বাইর করে, ও এটা তো জানি আমি, 17 ধারা বাইর করে। এটা কি 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম, ঠিক আছে, গ্রাম। ওকে, সমস্যা নেই, গ্রাম। সেলসিয়াস তাপমাত্রা, এটা আসলে কি জানো, এটা হচ্ছে সেই জিনিসটা, সেটা হলো আমরা সেলসিয়াস থেকে ক্যালভিনে যাই না, এটা 38 ধারা বের করতে পারবো, ঠিক আছে, 38 ধারা বের করতে পারবো। দেখি, আচ্ছা এটা হলো আমার ব্যাপারটা হলো কি, আমরা সেলসিয়াস স্কেল এবং ক্যালভিন স্কেল তো দেখছি, সেখানে স্কেলে দেখো, সেলসিয়াস স্কেল আর ক্যালভিন স্কেলের মাঝখানে কোনো পার্থক্য নাই, ঠিক আছে। সেলসিয়াস স্কেল এবং ক্যালভিন স্কেলের মাঝখানে কোনো পার্থক্য নাই। এটা হচ্ছে কি 0°C আর হচ্ছে 100°C, এটা হচ্ছে 273, আর এটা হচ্ছে কি 373.15, ঠিক আছে, বুঝতেছো। এবার দেখো এটা কি ক্যালভিন স্কেলের, ক্যালভিন স্কেল এটা কি, এটা কি স্কেল, এটা হচ্ছে কি ক্যালভিন স্কেল, ক্যালভিন স্কেল আর সেলসিয়াস, এটা হচ্ছে কি সেলসিয়াস, এটা হচ্ছে ক্যালভিন স্কেল, এটা হচ্ছে সেলসিয়াস স্কেল। ক্যালভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত, এই যে 273.15, অর্থাৎ কি মানে যেটা, যে তাপমাত্রাটা সেলসিয়াস স্কেলে 0°C, সেটাই হচ্ছে ক্যালভিন স্কেলের, যদি মানে স্কেল মানে কি একটা থার্মোমিটার, আমি একটা বরফ রাখলাম, সেই বরফটাকে যদি সেলসিয়াস স্কেল দিয়ে মাপি, যে রিডিং দিবে, মনে করো দিল 0°C, এখন আমি যদি ক্যালভিন স্কেল দিয়ে সেই বরফটা মাপি, তখন দিবে কত, 273.15°, ঠিক আছে, এটা দিবে 15 ক্যালভিন, এই তাপমাত্রাটা দিবে সে। অর্থাৎ এই জিনিসটা কি, সেলসিয়াস থেকে যদি আমি ক্যালভিনে যেতে চাই, তাহলে সেলসিয়াস হলে কত যোগ করতে হইতো, দেখো তো, 0কে যদি আমি 273.15 বানাতে চাই, তাহলে 0-র সাথে 273.15 যোগ করতে হবে না। সেই জন্য এটা হচ্ছে কি সেলসিয়াস স্কেল থেকে ক্যালভিন স্কেলে যাওয়ার জন্য যত যোগ করতে হয় সেই মানটা দেয়, 38 দিলে হবে কত, 273.15, কিন্তু এখানে 15 না যোগ করলেও চলে, সব জায়গায় দেখবে কি 273 যোগ করছে শুধু, ঠিক আছে, এটা 38 বসাইলে পেয়ে যাওয়া। এটা কি কাজে লাগবে, সেটা হচ্ছে কোন একটা মান আছে, যে মানটা সেলসিয়াসে আছে, সেটাকে ক্যালভিনে নিতে সাহায্য করবে, ক্যালভিনে নিতে সাহায্য করবে, ঠিক আছে। আসলে আমার এটাই ছিল আজকের আমাদের কি আলোচনা, ধ্রুবক সম্পর্কিত আলোচনা। এখানে আমরা আরো কিন্তু কি বলছিলাম, মানে লিমিট কত, 1 থেকে 40 পর্যন্ত, ঠিক আছে। এখানে কিন্তু আমরা মনে হয় সম্ভাব্য কত 23টির মতো পড়ছি, হ্যাঁ কিছু হয়েছে, প্রায় মনে হয় 23টির মতো পড়ছি। যাই হোক, বাকিগুলো আমরা আরো পরবর্তীতে
পড়াবো। যদি তোমাদের ভালো এই ভিডিও থেকে সাড়া পেয়ে থাকি তাহলে পরবর্তীতে বাকিগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আর আশা করি আজকের এখানে যেগুলি আলোচনা করছি সেগুলি থেকেই তোমরা কি পারবা, তোমাদের 9, 10 এবং কি এইচএসসি লেভেল পার করে ফেলতে পারবে আশা করতেছি। যদি কোনো বাকিগুলো যদি তোমাদের জানতে সমস্যা হয় বা কোনো কিছু জানার থাকে কোন ধ্রুব সম্পর্কে, সেটা আমাদের কমেন্ট বক্সে তোমরা নক দিবা, ঠিক আছে? আলোচনা করবা। এখন আমরা যে এগুলি কথা বলছি, এই কথাগুলির একটা তো ব্যাখ্যা দিতে হয়। যেমন যেমন একটা জিনিস দেখো, যেমন এই বায়ুমণ্ডলের চাপটা যখন বলছিলাম, বায়ুমণ্ডলের চাপটা বলছিলাম না, বায়ুমণ্ডলের চাপ, বায়ুমণ্ডলের চাপটা এটা কিন্তু যেটা আসছিল